আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। নমস্কার, আমি তরুণ ঘোষ। দিন সাতেক আগে আমি এই ধরনেরই একটা পোস্ট করেছিলাম যে আকাশপথ বন্ধ হবে খুব তাড়াতাড়ি। তারপরে আমি খোঁজ খবর রাখছিলাম, কিন্তু কোনো খবর আমি করিনি। গতকালকে রাত্রিবেলা একটা ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী হঠাৎ রাজনাথ সিং, মানে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী, তারপর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সিডিএস, তিনি সেনাপ্রধান, এবং সিভিল এভিয়েশন মিনিস্টার, এই সবাইকে মিলে নিয়ে একটা মিটিং করেন রাত্রিবেলাতে। যখন এই সিভিল এভিয়েশন মিনিস্টার রামমোহন নাইডু, তাকে যখন ডাকা হয়েছে, তখনই আমার মাথার মধ্যে একটা টিক করে আওয়াজ হয়েছে যে এই মিটিংয়ে, সিডিএস দের সঙ্গে মিটিংয়ে, জেনারেলদের সঙ্গে মিটিংয়ে সিভিল এভিয়েশন মিনিস্টারের সম্পর্কটা কোথায়। তারপরেতে খোঁজ খবর নিতে নিতে, সারা রাত্রি করে খোঁজ খবর নিতে নিতে সকালবেলা অব্দি যে খবরটা পেলাম, পাকিস্তানের দিক দিয়ে একটা বড় সড়ো আক্রমণের পরিকল্পনা চলছে। এবং শুধু পাকিস্তান নয়, তার সঙ্গে জুড়ে রয়েছে বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে দিয়েও করবে, এবং এর সঙ্গে জুড়ে রয়েছে হারামি নালা। নামটা মনে রাখবেন, হারামি নালা। সেনাবাহিনীর কাছে খুব বিখ্যাত এটা হারামি নালা। এই নালা দিয়েই আরব সাগরে এসে উপস্থিত হয়েছিল আজমল কাসাব, যে মুম্বাই হামলা, যে 7-8 জন যে এসছিল একটা ডিঙিতে করে, এই হারামি নালা দিয়েই। তখন থেকে তার নাম দেওয়া হয়েছে হারামি নালা। এই নালাটা গিয়ে সোজা করাচিতে পৌঁছেছে। আমি পুরোটা আপনাদের বলছি, একটু ধৈর্য ধরে আপনারা শুনবেন। এখন এই মিটিং যখন শুরু হয়, তখন এই ওই 8:40 নাগাদ আমি যা খবর পেয়েছি, কম এদিক ওদিক হতে পারে সময়, আমি অত করতে পারবো না, আর মিটিং হয়েছে, এটাই সব থেকে বড় কথা। তো সিভিল এভিয়েশন মিনিস্টারকে যখন ডাকা হয়েছে, তখন আমি বুঝতে পেরেছি যে এখানে এয়ার রুটের একটা কোন রকম সম্পর্ক রয়েছে। কারণ এখানে সিভিল এভিয়েশনের আন্ডারেই তো সমস্ত কিছু, যা সমস্ত বৈদেশিক উড়ান ফুরান সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ, ভারতীয় সংস্থাগুলোর সমস্ত সিভিল এভিয়েশন মিনিস্ট্রির মধ্যেই হয় আর কি। তখন বুঝলাম যে এয়ার রুট সংক্রান্ত কিছু একটা গন্ডগোল আছে। তারপরে তো খোঁজ লাগাতে লাগাতে যেটা জানা গেল, সেটা হচ্ছে পাকিস্তানের মধ্যে এখন যেটা অবস্থা, পাকিস্তানের পিওজেকে মানে পাকিস্তান অকুপাইড জম্মু অ্যান্ড কাশ্মীর, যেটাকে ওরা আজাদ কাশ্মীর বলে, আমরা বলি পিওজেকে, সেখানে একটা অস্থিরতা চলছে। তারা বলছে যে ভারতের সঙ্গে তারা মিলে যাবে, এই নিয়ে একটা অস্থিরতা চলছে। এদিকে সিন্ধ, তারা স্বাধীনতার জন্য যুদ্ধ হচ্ছে। ওদিকে বালুচিস্তান গন্ডগোল, স্বাধীনতার জন্য যুদ্ধ করছে। আফগানিস্তানের যুদ্ধ তো হচ্ছেই। টিটিপির সঙ্গে যুদ্ধে রোজ মারা যাচ্ছে 14 জন, 20 জন, 25 জন, 30 জন রোজ মারা যাচ্ছে। সমগ্র পরিস্থিতির মধ্যে পাকিস্তান একেবারে জটিল অবস্থায় পড়ে রয়েছে, ভূরাজনৈতিক দিক দিয়ে খুব জটিল অবস্থায় পড়ে রয়েছে। যখন এই সমস্ত গন্ডগোল পাকিস্তানে হয় না, তখন পাকিস্তান দেশবাসীর নজর ঘোরাবার জন্য তখন এমন একটা কিছু অ্যাডভেঞ্চার করে, যেটাতে সব মানুষ আর কি ওইটা নিয়েই আলোচনা করবে। তারপরে হঠাৎ হলো কি, খবর পাওয়া গেল যে এই হারামি নালার দিক দিয়ে তারা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে এবং তারা সৈন্য সমাবেশ করছে। আপনাদের হয়তো মনে থাকতে পারে, আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কদিন আগে একটা হুঙ্কার দিয়েছিলেন যে সার্ক্রিক দিয়ে, কিন্তু আমরা লাহোর পৌঁছেছিলাম, ওই রাস্তা করাচি অব্দি পৌঁছায়। আমি সে খবর করেছিলাম আপনাদের। আমি আপনাদের একটা ম্যাপ দেখাচ্ছি, এই ম্যাপটা আপনারা দেখুন।
এই ম্যাপটা এখানে এইটা নিয়ে যত গন্ডগোল। এই যে ম্যাপটা আছে, এই ম্যাপটা একটু ক্লোজ করে দেখুন। এই যে লাল অংশটা দেখছেন, একটা দাগ দেওয়া, এই লাল অংশটা পর্যন্ত ভারত দাবি করে তাদের জায়গা। আর সবুজ অংশ যেটা দেখছেন, সবুজ অংশটা হচ্ছে পাকিস্তান দাবি করে সবুজ অংশ অব্দি তাদের তাদের জায়গা। মানে এই জায়গাটুকুর মধ্যে গন্ডগোলটা। আর এই যে দুটো, একটা প্রথম প্রথম যে নীল অংশটা দেখছেন, এটা হচ্ছে ত্রাল নদী, আর তারপরে লাল আর সবুজ দাগের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ত্রাস নদী। এই ত্রাস নদীর বাঁদিকে আপনি দেখবেন, আপনি লেফটে দেখবেন একটা নালা চলে গিয়েছে। এই নালাটা আরব সাগরে এসে মিশেছে। এই নালাটা সোজা ত্রাস নদী হয়ে এই নালাটা দিয়ে সোজা বেরিয়ে যায় একেবারে করাচি বন্দর পর্যন্ত, যেখান থেকে আজমল কাসাবরা এসছিল। ফলে ভারতের কাছে স্ট্র্যাটেজিক্যালি এই জায়গাটা খুব মানে মানে মূল্যবান। এখন এটা হচ্ছে গুজরাটের একেবারে প্রান্তে, একদম শেষের দিকে। এই নালাটাকেই বলা হয়, এই যে লাল অংশ দিয়ে যেটা আবার মানে নীল অংশে চলে গেছে, নীল অংশে এসে একেবারে লাল লেখাটার ওপরে যে অংশটা দেখবেন, সমুদ্র হচ্ছে আরব সাগর। এই আরব সাগর দিয়ে মুম্বাইতে এসে ওরা ঢুকেছিল। এটি হচ্ছে, এই অঞ্চলটাকে বলা হয় সার্ক্রিক। সার্ক্রিক নামকরণ করেছিল হচ্ছে ব্রিটিশরা সেই সময়তে। এখন এই সার্কিকে সমস্ত সৈন্য সমাবেশ করছে, তার মানে সার্কিকে একটা কোন রকম বড় গন্ডগোল করবে, একই সঙ্গে ওরা বাংলাদেশে গন্ডগোল করবে। বাংলাদেশে আপনারা দেখেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের একটা যোগাযোগ হয়েছে, তারা এসে এখানে কথাবার্তা বলছে, এবং মার্কিন একটা ডেস্ট্রয়ার খুব শিগগিরই হয়তো চট্টগ্রাম বন্দরে বা কোথাও একটা তারা নোংর করবে। কথা কি হয়েছে? কথা হয়েছে যে দুই দেশের নৌবাহিনীর মধ্যে একটা চলবে, ট্রেনিং চলবে। সেখানে ডেস্ট্রয়ারের প্রয়োজনটা কি? ভারত এখন চুপ করে দেখছে, তার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে, এবং বাকি দুটো দেশ যে আছে, চীন এবং রাশিয়ার সঙ্গেও কথাবার্তা বলছে। ডেস্ট্রয়ার এসে পৌঁছেছে, ফলে এবার গেট সেট রেডি। এই হচ্ছে অবস্থা। ঠিক এই অবস্থায় পাকিস্তানের যেমন আকাশ সীমা বন্ধ আছে, পুরো আকাশ সীমা পাকিস্তানের জন্য, পাকিস্তান যেতে গেলে দুবাই হয়ে পাকিস্তান যেতে হবে, তেমনি বাংলাদেশের আকাশ সীমাও সম্ভবত কয়েকদিনের মধ্যে বন্ধ করে দেওয়া হবে। ইমিডিয়েটলি করা যায় না, কারণ প্রত্যেকটা দেশের এয়ারলাইন্স গুলোকে জানাতে হয় যে অমুক দিন থেকে আমরা আকাশ সীমা বন্ধ করছি। হ্যাঁ, তোমরা আমাদের আকাশ সীমা দিয়ে ভারতবর্ষে ঢুকতে পারবে, কিন্তু ওই আকাশ সীমা ব্যবহার করে তোমরা বাংলাদেশে ঢুকতে পারবে না। অর্থাৎ বাংলাদেশের জন্য আকাশ সীমাটা বন্ধ করার কথা ভাবা হচ্ছে। সেটাই এখন সিভিল এভিয়েশন মিনিস্ট্রিকে দিয়ে সমস্ত কিছু জানানো হবে প্রত্যেকটা দেশকে, যারা তাদের দেশের যদি এয়ারলাইন্স আছে সেই এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছে যাতে মেসেজটা চলে যায় যে এই রুট দিয়ে বাংলাদেশের মধ্যে ঢোকা যাবে না, পাকিস্তানে তো ঢোকা যায়ই না, আগে থেকেই তারা জানে। এখন এইটা সম্ভবত এইটা হতে যাচ্ছে। আর যুদ্ধের জন্য আরো একটা প্রধান উপাদান তৈরি হয়ে রয়েছে, কি জানেন? সেটা হচ্ছে বিহার ইলেকশন। বিহার ইলেকশনের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গেছে। আগামী মাসে মানে নভেম্বরের মিডলে নির্বাচন। তার আগে বিহারের পরিস্থিতি একটু বলে দিই। বিহারে এনডিএ জোট আছে। এনডিএ জোটের মানে বিজেপির যে এনডিএ জোট, তার মুখ্যমন্ত্রী হচ্ছে নীতিশ কুমার। এখানে 2 ফেজে ভোট হবে। আগে 3 ফেজে, 4 ফেজে, 5 ফেজে, 6 ফেজে হতো, কিন্তু বিহারে এখন শান্তি, নীতিশ কুমার শান্তি নিয়ে এসছেন। ফলে নীতিশ কুমারের উপর আস্থা রেখে নির্বাচন কমিশন 2 ফেজে ভোটটা করবে ওখানে। এখানে আবার 3টে দল রয়েছে। একটা হচ্ছে এনডিএর দল, একটা হচ্ছে রাহুল গান্ধী একটা জোট, সেখানে আরজেডিও আছে, মানে আমাদের লালু যাদবের যে দল আরজেডি, তার চেয়ে তেজস্বী যাদব, তাদের একটা ভোট আছে। আবার এখানে আর একটা ছোট পার্টি আছে, যেখানে যারা এখানে মানে ভোট কাটার একটা ব্যাপার রয়েছে।
তা এই যে ভোট কাটাকাটির যে গল্পটা আছে, ভোট কাটাকাটি হলে তারপরে তো এনডিএ এর ভোটটা তো কমে যাবে। তার জন্য নীতিশ কুমার সরকার, মানে এনডিএ, মানে বলা যায় নরেন্দ্র মোদী 20 লক্ষ মহিলাদের প্রত্যেকের অ্যাকাউন্টে 10,000 টাকা করে দিয়ে দিয়েছেন। মহিলা ভোটারটাই হচ্ছে গিয়ে অ্যাসেট, এনডিএ এর অ্যাসেট। তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে 10,000 টাকা করে 20 লক্ষ ভোটারকে, মহিলা ভোটারকে দিয়ে দিয়েছেন। এখন এই সামনে যে ভোটটা আছে, সেই ভোটটার আগে যদি পাকিস্তান এবং বাংলাদেশে একটা বড় আক্রমণ করে বাংলাদেশকে ঠান্ডা করে পাকিস্তানকে শেষ করে দিয়ে একটা জাতীয়তাবাদের যদি একটা ঢেউ তোলা যায়, তাহলে পুরো এনডিএ বা বাক্স ভোটের যে এটা পুরো এসে পড়বে এনডিএর বাক্সে। এটা একটা ইকুয়েশন হতে পারে। মানে কি কি হতে পারে আমি সেটা বলছি। ফলে রাজনীতি তো সবাই করছে, সবাই রাজনীতি করে, মানে রাজনীতির বাইরে কিছু নেই, সমস্ত কিছু রাজনীতি দিয়েই কিন্তু চলে, অঙ্ক হয়। দেশে তাদেরকে টিকে থাকতে হবে, আর টিকে থাকতে গেলে রাজনীতি অঙ্ক কষেই হবে। ফলে এই যে আক্রমণটা যদি হয়, তাহলে এটা হচ্ছে একেবারে সুবর্ণ সময়। ধরুন যুদ্ধটা শুরু হলো, 7 দিন বাদে যুদ্ধটা শুরু হলো, আজকে হয়ে গেল প্রায় 8 তারিখ। এরপরে যদি আরো 7 দিন কি 15 তারিখ নাগাদ যুদ্ধ শুরু হয়, 5 দিনেও শেষ হতে পারে, 10 দিনেও শেষ হতে পারে, 20 দিনেও শেষ হতে পারে, আবার চলতেও পারে, এরকম ব্যবস্থা আছে। মানে বাংলাদেশের দিক দিয়ে হয়তো হবে না, কিন্তু পাকিস্তানের দিক দিয়ে হয়তো হতে পারে, যুদ্ধটা টানা চলতে পারে, কারণ আমেরিকা হেল্প করছে। কিন্তু যেহেতু 3টে দেশ একসঙ্গে রয়েছে, ফলে আমেরিকা বেশি কিছু করতে পারবে না। আর নৌবহরকে তাড়া করে এখান থেকে পাঠিয়ে দেবে, নৌবহর করে চিন্তা নেই। ওই এখন এই পরিস্থিতির মধ্যে হয়ে রয়েছে। এখন এখানে যুদ্ধ করার জন্য সমস্ত রকম উপাদানগুলো, যেমন পাকিস্তানের মধ্যে অস্থিরতা, বাংলাদেশে ঢুকছে এরা আস্তে আস্তে, আমেরিকার পদার্পণ ঘটে গেছে, ভারতবর্ষে একটা ভোট, যেখানে ভোট ভাগাভাগির ব্যাপার রয়েছে, সেখানে একটা দেশাত্মবোধের একটা হাওয়া তুলে দেওয়া, সবকিছু মিলিয়ে এটা হচ্ছে একটা উপযুক্ত সময়। ফলে এই সময়ে যখন সিভিল এভিয়েশন মিনিস্টারকে ডেকে পাঠানো হচ্ছে, তখন বুঝতে হবে সামনে বড় একটা কিছু হতে যাচ্ছে। আমি যখন 7 দিন আগে যে 8 দিন আগে যে খবরটা করেছিলাম, সেই খবরে আমি শুধু বলেছিলাম যে কোনো দিন হবে। কিন্তু এখন যে পরিস্থিতিটা হয়ে দাঁড়িয়েছে, তাতে এখন শুধু কর গোনা, এইটি আমি বলতে পারি। কর গুনুন, দিন গুনুন, যাই বলুন না কেন, যুদ্ধ হবে এবং যুদ্ধ প্রস্তুতি মোটামুটি তুঙ্গে রয়েছে। রাজনাথ সিং হুঙ্কার দিয়ে দিয়েছেন, এয়ার চিফ হুঙ্কার দিয়ে দিয়েছেন, আমাদের কি বলে এয়ারফিল্ড মার্শাল তিনিও হুঙ্কার দিয়ে দিয়েছেন, বাকি রয়েছেন নৌবাহিনীর কর্তা, তিনি হচ্ছে সাম্প্রতিক অবস্থা। তাহলে যে কোনো দিন, যে কোনো সময় আকাশ সীমা বন্ধ হবে, এবং মানে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের যে আকাশ সীমা যেটা ছিল, যেমন আমরাও আর ত্রিপুরা যাওয়ার সময় আমরা আর বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করব না। আমরা এখান থেকে সোজা একেবারে কাঞ্চনজঙ্ঘার পাশ দিয়ে আসাম হয়ে আমরা চলে যাব আসাম থেকে ত্রিপুরা। একটু হয়তো তেল খরচা বেশি হবে, ভাড়া বেশি পড়বে, সেটা ইন্ডিগোকে জানিয়ে দেওয়া হয়েছে। আমরাও বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করব না। যখন আমাদের আকাশ সীমা বন্ধ, তখন যার আকাশ সীমা বন্ধ করছি তার আকাশ সীমায় আমরা যাব না। এটা হচ্ছে নীতি। তো এই হচ্ছে সাম্প্রতিক অবস্থা। এবার আপনারা ওয়েট করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।